নির্বাচিত রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র মনোনীত রাজ্যপালের সংঘাতের ঘটনা প্রায়শই চোখে পড়ে। এরই প্রেক্ষিতে সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছে রাজ্যপালের এখতিয়ার এবং তার ভূমিকা সম্পর্কে। সাম্প্রতিক অতীতে যেমন অবিজেপি শাসিত রাজ্য কেরল, তামিলনাড়ু, পাঞ্জাব, ছত্তিশগড় এবং আম আদমি পার্টির শাসনকালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে কেন্দ্র তাদের ইচ্ছে মতো ব্যবহার করছে এমন অভিযোগ উঠেছে। কখনো প্রশ্ন ওঠে রাজ্যপাল পদটির প্রয়োজনীয়তা কি বা রাজ্যপালের এখতিয়ার কতটা। রাজ্যপাল কি সরকারের প্রধান? পশ্চিমবঙ্গে যেমন আমরা দেখেছি যখন জগদীপ ধনখড় ছিলেন এই রাজ্যের রাজ্যপাল, সে সময় বিবাদ পৌঁছেছিল চরমে। বর্তমানে সিবি আনন্দ বোস রাজ্যপাল এবং শাসক দলের পক্ষ থেকে অনেক সময় অভিযোগ ওঠে যে রাজ্যপাল সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন। যেমন মনে করছে ময়নাগুড়িতে একটি টর্নেডো হওয়ার পর মুখ্যমন্ত্রী গিয়েছিলেন এলাকা পরিদর্শনে, আবার রাজ্যপালও রাজভবনে একটি কন্ট্রোল রুম খুলে ফেললেন এবং সাধারণ মানুষকে বলেছিলেন তার সঙ্গে যোগাযোগ করতে। সাধারণ মানুষ কি করবে? তারা রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করবে নাকি রাজ্য প্রশাসনের উপর ভরসা রাখবে? রাজ্যের উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও দেখা গেছে কতটা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন রাজ্যপাল। সুপ্রিম কোর্ট দেশের মধ্যে প্রথম একজন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি কমিটি তৈরি করে দিয়েছিল উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়ে। সেই কমিটির সুপারিশ এখনো পর্যন্ত সব ক্ষেত্রে কার্যকর হয়নি, বিরোধ এখনো বিদ্যমান। পশ্চিমবঙ্গ সরকার যেমন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তেমনি কেরল সরকারও নানা ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যপালের কারণে। সুপ্রিম কোর্ট বলেছিল রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী একসঙ্গে চা খেতে বসলে সমস্যা মিটে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েও ছিলেন রাজভবনে, তো তার সুফল খুব বেশি কিছু মিলেছিল বলে মনে হয় না। রাজ্যপালকে বারবার ব্যবহার করে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া বা নানাভাবে বিব্রত করার একটা ট্র্যাডিশন যেন চলে আসছে। কংগ্রেস আমলেও এরকম অনেক ঘটনা ঘটেছে। অনেকে ব্যাপারটাকে এভাবে তুলনা করেন যে আগুন দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ তো করা যায়, আবার আগুন দিয়ে ধ্বংসও করা যায়। দোষ তো আগুনের নয়, আগুনকে তুমি কিভাবে ব্যবহার করছো তার উপর নির্ভর করছে আগুন দিয়ে গড়া হবে নাকি ধ্বংস। রাজ্যপাল পদের যে গরিমা, যে মর্যাদা, অনেক সময় তা নষ্ট হচ্ছে। ফলে ভারতের যে সাংবিধানিক কাঠামো, সেই সাংবিধানিক কাঠামোয় আঘাত লাগছে, তা আলগা হচ্ছে। সাম্প্রতিককালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনের সঙ্গে সেখানকার রাজ্যপাল আর.এন. রবির যে সংঘাত এবং তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যে যুগান্তকারী রায় দিয়েছে তা এক কথায় ঐতিহাসিক। তামিলনাড়ু বিধানসভা একের পর এক বিল পাশ করে তার রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছে তাকে আইনে পরিণত করতে। কিন্তু রাজ্যপাল আর.এন. রবি সেই সমস্ত বিলগুলো আটকে রেখেছেন এবং কি কারণে আটকে রেখেছেন সে সম্পর্কেও কিছু জানাননি। ফলে রাজ্যের পক্ষে কোনো আইন প্রণয়ন করা যেমন মুশকিল, রাজ্য চালনা করাও তেমনি কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেই বিলগুলি ইউনিভার্সিটি সংক্রান্ত বা সোশ্যাল ওয়েলফেয়ার সংক্রান্ত এবং বছরের পর বছর এই সংঘাত চলে আসছে। এভাবেই রাজ্যপাল বিল আটকে রাখছেন। এই কারণেই তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিষয়টি নিষ্পত্তির জন্য। এক্ষেত্রে জানা দরকার কোন পদ্ধতিতে বিল আইনে পরিণত হয়। রাজ্য বিধানসভা বিল পাশ করে তা অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠায়। এক্ষেত্রে নিয়ম হলো রাজ্যপাল যদি মনে করেন বিল ঠিক আছে, তাহলে তিনি সম্মতি দিয়ে পাঠিয়ে দেন বিধানসভার কাছে এবং বিলটি আইনে পরিণত হয়। যদি রাজ্যপালের কোনো কারণে আপত্তি থাকে, তিনি সেই আপত্তির কারণটা জানিয়ে কি ধরনের সংশোধন আনা উচিত জানিয়ে বিলটি আবার ফেরত পাঠান বিধানসভায়। আবার যদি রাজ্যপাল মনে করেন কেন্দ্রের কোনো আইনের সঙ্গে বিলটির সংঘাত রয়েছে বা কোনো সাংবিধানিক প্রশ্ন রয়েছে বিলটিতে, তাহলে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন রাজ্যকে জানিয়ে। কিন্তু তামিলনাড়ুর ক্ষেত্রে যেটা ঘটেছে, বিধানসভা বিলটি পাঠিয়েছে অনুমোদনের জন্য রাজ্যপাল আর.এন. রবির কাছে। তবে দিনের পর দিন, এমনকি বছরের পর বছর বিলগুলি তিনি আটকে রেখেছেন। এরকম প্রায় 10টি বিল রয়েছে। আগেই জানিয়েছি ইউনিভার্সিটি সংক্রান্ত আইন, আইন সংক্রান্ত এবং সোশ্যাল ওয়েলফেয়ার সংক্রান্ত এই বিলগুলি। ফলে রাজ্য প্রশাসনের আর কিছুই করার থাকছে না। আইন না হওয়ায় তারা কোনো পদক্ষেপও করতে পারছে না। কার্যত পঙ্গু অবস্থা বলা যায় প্রশাসনের। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তার যুগান্তকারী রায়ে রাজ্যপালের এখতিয়ারের সীমানা বেঁধে দিয়েছে। কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে
কোনো বিল যদি রাজ্য বিধানসভা রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠায়, তাহলে রাজ্যপাল আপত্তি তার না থাকলে 1 মাসের মধ্যে বিলটিতে অনুমোদন দেবেন। যদি রাজ্যপাল মনে করেন বিলটিতে কোনো আপত্তি রয়েছে তার, তাহলে সাংবিধানিক প্রশ্ন রয়েছে বলে তিনি মনে করেন, কেন্দ্রের কোনো আইনের সঙ্গে তার সংঘাত রয়েছে বলে তিনি যদি মনে করেন, তাহলে রাজ্যকে জানিয়ে বিলটি তিনি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন 1 মাসের মধ্যে। আর যদি রাজ্যপাল মনে করেন কোনো কারণে বিলটিতে তার আপত্তি রয়েছে, সেটা তিনি রাজ্যকে জানিয়ে বিধানসভায় বিলটি ফেরত পাঠাতে পারেন 3 মাসের মধ্যে। এক্ষেত্রেও বিধানসভা যদি মনে করে বিলটির সেই পরিবর্তন সম্ভব, পরিমার্জন সম্ভব, তাহলে তারা তা করবে। আর যদি তারা মনে করেন অপরিবর্তিত বিলটি রেখে আবার তারা রাজ্যপালের কাছে সেটিকে ফেরত পাঠান, তাহলে রাজ্যপাল অনুমোদন দিতে বাধ্য। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে এক্ষেত্রে গভর্নর বাউন্ড টু পাস দ্য বিল। কোন রকম কারণ না দেখিয়ে দীর্ঘদিন বিল আটকে রাখা, নির্বাচিত সরকারকে কোনো কাজ করতে না দেওয়ার কোনো এখতিয়ার রাজ্যপালের নেই, পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে রাজ্যপাল তার সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করতে পারেন না। রাজ্য সরকার মানুষের দ্বারা নির্বাচিত এবং মানুষের জন্য কাজ করতে তারা সাংবিধানিকভাবে দায়বদ্ধ। রাজ্যপালের কোনো এখতিয়ার নেই সেই কাজে বাধা দেওয়া। রাজ্যপাল সংবিধান স্বীকৃত একটি পদ এবং তার কাজ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যোগাযোগ স্থাপন করে যাতে সুষ্ঠুভাবে প্রশাসনিক কাজকর্ম চলে সেই পথ সুগম করা, কখনোই কাজে বাধা সৃষ্টি করা নয়। রাজ্যপাল রাজ্য প্রশাসনের প্রধান নয়, সরকার চালাবেন মুখ্যমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভা, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা। রাজ্যপাল মতামত দিতে পারেন, কিন্তু কখনোই কাজে বাধা সৃষ্টি করতে পারেন না। রাজ্যপালের এই কাজকে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক এবং অবাধে গণতান্ত্রিক নীতি লঙ্ঘন করা বলে মন্তব্য করেছে, যা কখনোই কাম্য নয়। সুপ্রিম কোর্টের মতে অ্যাবসলিউট ভেটো অর্থাৎ কোনো কারণ না দেখিয়ে দিনের পর দিন বিল আটকে রাখা অসাংবিধানিক, এবং পকেট ভেটো অর্থাৎ বিলটি নিয়ে সে সম্পর্কে কোনো উচ্চবাচ্য না করা, যা কখনোই গণতান্ত্রিক পদ্ধতিতে মেনে নেওয়া যায় না। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে the governor cannot misuse their office for personal or political interest. এক্ষেত্রে রাজ্যপালের উপর নজরদারির এখতিয়ার রয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের এই রায় তো শুধুমাত্র তামিলনাড়ুর ক্ষেত্রে নয়, গোটা দেশের ক্ষেত্রেই তা প্রযোজ্য। সেদিক থেকে নিঃসন্দেহে রায়টি যুগান্তকারী এবং ঐতিহাসিক।